ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য কিভাবে এন্ট্রি পাস অফ পোলিং এজেন্ট বা অ্যাকাউন্ট অফ এন্ট্রি পাস এই ফর্মটি ফিল আপ করবো সেই নিয়ে ডিসকাস করব। দেখুন, ফর্ম ফিল আপ করাটা খুব একটা জটিল বিষয় নয়, কিন্তু কেন এই ফর্ম ফিল আপ করতে হবে এর উদ্দেশ্যটা যদি না বোঝেন তাহলে এই ফর্ম ফিল আপ করার গুরুত্বটা আপনারা বুঝতে পারবেন না। অ্যাকচুয়ালি দেখুন, কোনো একজন রাজনৈতিক দলের ক্যান্ডিডেট যিনি ইলেকশনে দাঁড়িয়েছেন তিনি যে কোনো একটি বুথে ম্যাক্সিমাম 3জন পোলিং এজেন্ট নিয়োগ করতে পারেন, যার মধ্যে একজন হবেন মেন এজেন্ট আর দুজন হবেন রিলিভার এজেন্ট। কিন্তু সেই 3জনের মধ্যে কোনো একটি নির্দিষ্ট সময়ে একজন এজেন্টই বুথে থাকবেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দল বা ক্যান্ডিডেটের এগেনস্টে পাস ইস্যু হবে কিন্তু একটি। এবং এই বিষয়ে আমার যে এজেন্ট পাস ইস্যু করার ভিডিও সেটি অবশ্যই দেখে নেবেন। এবার ইলেকশন কমিশন নিশ্চিত হতে চাইছে যে এই নিয়মটি প্রপারলি ফলো করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেটের এগেনস্টে একটি করে এজেন্ট পাস ইস্যু করা হয়েছে। যদি একের অধিক পাস ইস্যু করা হয় তাহলে সেই এজেন্ট পাসের যে হিসাব সেই হিসাব মিলবে না, অর্থাৎ আপনাকে যতগুলি পাস ডিসি থেকে দেওয়া হয়েছে আর আপনি যা ফেরত দিলেন আর যজন এজেন্ট উপস্থিত ছিল এই যোগ বিয়োগ হিসাবটা মিলবে না। এবং যদি না মেলে তাহলে সেখান থেকে প্রমাণ হবে যে আপনি কোনো একটি রাজনৈতিক দলের একাধিক এজেন্টকে পাস ইস্যু করে বুথে বসতে সাহায্য করেছেন এবং ভোটে আপনার যে নিরপেক্ষতা সেটা আপনি হ্যাম্পার করেছেন। যে কারণে বা যে উদ্দেশ্যে এই ফর্মটি ফিল আপ করা প্রয়োজন, আমি ফর্মটি যখন মিডল পোর্শনে যাব তখন এজেন্ট পাসের সাথে এখানের ফিল আপটা যে ট্যালি করাটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা আগে ওপরের পোর্শনটা ফিল আপ করি। ফর্মের ওপরে ডান দিকে প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক, এটা আগের দিন দিয়ে রাখবেন এবং ওপরের দিকে যে ফিল আপ করা এগুলো বুথে আগের দিন বুথে সন্ধ্যেবেলা ফিল আপ করে রেখে দেবেন। নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমরা লিখলাম 277 দুর্গাপুর পশ্চিম। তারপর পোলিং স্টেশন মানে আপনার বুথের নাম্বার এবং নাম আমি লিখলাম 123 পিমলা এপি স্কুল, রুম নাম্বার 2। এবার টোটাল নাম্বার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট, দেখুন ব্যালট ইউনিটে যতজন মোট ক্যান্ডিডেট আছে নোটাকে বাদ দিয়ে যদি আপনার নোটা সহ মোট ক্যান্ডিডেট হয় 12টা, আপনি এখানে লিখবেন 11টা, অর্থাৎ ক্যান্ডিডেটের মধ্যে নোটা কিন্তু আসবে না। তাহলে ধরুন আপনার নোটা সহ ক্যান্ডিডেট আছে 7জন, তাহলে নোটাকে বাদ দিলে আপনার কন্টেস্টিং ক্যান্ডিডেট হলো 6জন, আমি এটা লিখলাম। এরপরে দেখুন নাম্বার অফ এন্ট্রি পাসেস রিসিভড উইথ পোল ম্যাটেরিয়াল অর্থাৎ ভোটের আগের দিন ডিসি থেকে বিভিন্ন যে আপনি দ্রব্য পেয়েছেন তার মধ্যে কতগুলি আপনি এন্ট্রি পাস পেয়েছেন। তো ধরুন আপনি ডিসি থেকে এন্ট্রি পাস পেয়েছেন 10টা, এই পর্যন্ত আপনি বুথে আগের দিন ফিল আপ করে রাখতে পারবেন আর তলাতে সই সাবুতটাও করে রাখতে পারবেন, সেটা আমি পরে বলছি। এরপরে যে 5 নম্বর পয়েন্টটা ডিটেলস অফ এন্ট্রি পাসেস ইস্যুড টু পোলিং এজেন্ট, অর্থাৎ আপনি এবার কতজন এজেন্টকে পাস ইস্যু করেছেন ক্যান্ডিডেট ওয়াইজ তার ডিটেলসটা আপনাকে লিখতে হবে। তাহলে এটা আপনি ভোটের দিন না হলে লিখতে পারবেন না। তো এবার ভোটের দিন যখন ভোট শুরু হলো, ধরুন আপনার বুথে টোটাল 3জন রাজনৈতিক দলের ক্যান্ডিডেটের এজেন্ট উপস্থিত হয়েছে, তাহলে আপনি 3টে পাস ইস্যু করবেন, এখানে সংখ্যাটা আপনি 3 লিখলেন। এবার এই 3 সংখ্যার ডিটেলসটা আমরা এখানে এন্ট্রি করব। তার মানে এখানে ক্যান্ডিডেটের সংখ্যা হবে 3টে, এজেন্টের সংখ্যা অনেকগুলি হতে পারে, কারণ বললাম আমি একজন ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 3জন এজেন্ট কিন্তু নিয়োগ করতে পারে, কিন্তু পাস আমার ইস্যু হবে ক্যান্ডিডেট ওয়াইজ একটা করে। এরপর আমি বিষয়টা আরেকটু বলি এবং তারপর আমি পাসটা দেখাবো, তখন বিষয়টা আরও আপনাদের কাছে ক্লিয়ার হবে। এরপরে ধরুন এখানে ক্যান্ডিডেটের নাম অমর রায়, ইনি ভোটে দাঁড়িয়েছেন প্রার্থী, তার মেন এজেন্ট হচ্ছে অতুল দত্ত। প্রথমে যে নামটি লিখবেন তিনি হচ্ছেন মেন এজেন্ট। এবারে মেন এজেন্টের নামেই কিন্তু অ্যাকচুয়ালি পাস ইস্যু করা হবে। তাহলে হোয়েদার এন্ট্রি পাস ইস্যু ইয়েস, কারণ মেন এজেন্টের নামে যেহেতু পাস ইস্যু করা হয় মেন এজেন্টের এগেনস্টে ইয়েসটা লিখবেন। এবার মনে করুন এই ক্যান্ডিডেট আরও 2জন রিলিভার এজেন্টকে নিয়োগ করেছেন। তাহলে নেক্সট হচ্ছেন ফাল্গুনি দে, এখানে দেখুন সিগনেচার অফ দি পোলিং এজেন্ট রিলিভ এজেন্ট, অর্থাৎ মেন এজেন্ট এবং রিলিভার এজেন্ট প্রত্যেকের এখানে সই থাকবে, কিন্তু আপনি তো ফাল্গুনিদের নামে তো আলাদা পাস ইস্যু করবেন না, যে কারণে এটা হবে নো। এবার ধরুন ইনি আরেকজন এজেন্ট রিলিভার এজেন্ট নিয়োগ করেছেন শিবু হাটি, তাকেও আপনি পাস ইস্যু করবেন না, সেটাও হলো নো। তাহলে পাস কিন্তু ইস্যু হচ্ছে আমার একটা ক্যান্ডিডেটের দরুন। এবার এইটা যখন আপনি এজেন্ট পাসে বিষয়টা লিখবেন কিভাবে, দেখুন আমি সেই ছবিটা দেখিয়েছি। এটা হচ্ছে আপনার এজেন্ট পাস যেটা আমরা এজেন্টের দেবো। তাহলে সিরিয়াল নাম্বার 1 277 দুর্গাপুর পশ্চিম 123 পিমলা এপি স্কুল, রুম নাম্বার 2। নেম অফ দি ক্যান্ডিডেট দেখুন অমর রায় লিখে দিয়েছি। নেম অফ পোলিং এজেন্ট অতুল দত্ত, ইনি হচ্ছেন মেন।
সকালবেলায় 3 জনাই হয়তো চলে আসবে। আপনি জিজ্ঞাসা করবেন আপনাদের মধ্যে বুথে প্রথমে কে থাকবেন, ধরুন অতুল দত্ত বললো স্যার আমি থাকবো, বাকি দুজনাকে যে সই সাবুতগুলো আছে সেগুলো করে বুথ থেকে চলে যেতে বলবেন। এগুলো আমার এজেন্ট পাস ইস্যুতে বলা আছে। তো এবার ফাল্গুনী দত্ত, ফাল্গুনী দে আর শিবু হাটি, তাহলে এরা হচ্ছে রিলিভার এজেন্ট। দেখুন নেম অফ রিলিভ এজেন্টস ইফ এনি, ফাল্গুনী দে, শিবু হাটি। তাহলে ক্যান্ডিডেট অমর রায়, তার এগেনস্টে আমি একটাই পাস ইস্যু করছি, সিরিয়াল নাম্বার 1, তার এখানে এন্ট্রিটাও প্রথমে হয়েছে। তার 3 জন এজেন্ট, একজন মেন এজেন্ট অতুল দত্ত, 2 জন রিলিভার এজেন্ট ফাল্গুনী দে, শিবুহাটি। দেখুন এইখানে যে আমি লিখলাম আর এই পাশেতে এন্ট্রিটা ভালো করে ট্যালি করে নিন, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অর্থাৎ ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটি পাস আমি ইস্যু করছি, এই হচ্ছে সামগ্রিক বিষয়। তাহলে এটা গেল আমার একটি পাস। এরপরে আমি যাচ্ছি দ্বিতীয়তে। ধরুন নেক্সট ক্যান্ডিডেট হচ্ছেন শেখ কামাল। এবার কামালের এগেনস্টে কামাল কজন এজেন্ট নিয়োগ করেছে আমরা দেখে নিই। এনার মেন এজেন্ট হচ্ছে দেবু মোদক, তাকে আমরা পাস ইস্যু করব। এনার রিলিভার এজেন্ট শেখ গোলাম আসপিয়া, তাকে অবশ্যই আমরা পাস ইস্যু করব না। তাহলে এনার ধরুন দুজনই মোট এজেন্ট, আর কোনো এজেন্ট নেই। স্বাভাবিকভাবে এমনি নর্মালি দুজন এজেন্টই থাকেন, একজন মেন একজন রিলিভার। নেক্সট আরেকজন ক্যান্ডিডেট, তার নাম অনিমা পাল, সরি একটু ফটোটা বড় হয়ে গেল, ছোট হয়ে গেল। অনিমা পাল ইনি হচ্ছেন প্রার্থী। তাহলে ইনি মেন এজেন্ট নিয়োগ করেছেন সোনা রায়, তাকে আমরা পাস ইস্যু করব। রিলিভার এজেন্ট হচ্ছে হারু হাটি, তাকে অবশ্যই আমরা পাস ইস্যু করব না। তাহলে এটা হয়ে গেল নো। তাহলে দেখুন এবার 3 জন ক্যান্ডিডেট, আমি 3টে মোট পাস ইস্যু করেছি, তাদের মেন এজেন্ট রিলিভার এজেন্টের আমার ডিটেলস এখানে এন্ট্রি হয়ে গেল। বিষয়টা ভালো করে বুঝে নিন, একটা আমি এন্ট্রি পাস দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে ফর্মটার তলায় একদম চলে আসুন। তাহলে 6 নম্বরে হচ্ছে আনইউজড এন্ট্রি পাস। তাহলে আমি আবার ওপরে যাই। আমাকে মোট 10টা পাস দিয়েছিল ডিসি থেকে, 3টে আমি ব্যবহার করেছি, 3 জন ক্যান্ডিডেটের এজেন্ট ছিল, তাহলে আমার ফেরত যাবে 7টা। এই হিসাবটা 7টা আপনি ফেরত দিলেন কিনা আরসিতে, এই হিসাবটা কিন্তু আমরা যদি না মেলে তাহলে বুঝতে হবে কিন্তু আপনি কোনো গন্ডগোল করেছেন। এখান থেকে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এই জায়গাটার জন্যই কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে যে আমি একবারে ক্যান্ডিডেট ওয়াইজ আমি একটি করে এজেন্ট পাস ইস্যু করেছি। মেন বক্তব্যের বিষয় হচ্ছে এই জায়গা, মেন বিষয়টা আমাদের বুঝতে হবে। বেশ, তাহলে আমি 7টা পাস ফেরত দিয়েছি। এবার এবার তাহলে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার, আপনি এখানে সই করলেন, আর জানেন প্রিজাইডিং অফিসার সই করলে পাশে ডিস্টিংগুইশিং মার্ক দিতে হয়। এই সই আর এই তলার ডিস্টিংগুইশিং মার্কটাও এটাও আগের দিন রাত্রে বুথে আপনারা দিয়ে রাখবেন, কিন্তু 6 নম্বর পয়েন্টটা আপনারা এন্ট্রি করতে পারবেন না। তাহলে এই হচ্ছে সামগ্রিক বিষয়। আমার মনে হয় আর হয়তো এই ফর্ম ফিল আপ করাটা আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু আমি যে কথাটা বারবার বলতে চাইছি, এজেন্ট পাস কিন্তু ইস্যু করবেন ক্যান্ডিডেট ওয়াইজ একটি করে। ম্যাক্সিমাম 3 জন এজেন্ট একজন ক্যান্ডিডেট নিয়োগ করতে পারবেন, একজন মেন এজেন্ট আর 2 জন রিলিভার এজেন্ট, কিন্তু পাস ইস্যু হবে একটাই। পাশে কিভাবে 3 জনাকার নাম এন্ট্রি করবেন সেটাও আমি দেখালাম। এবং এই প্রসঙ্গে আমি অবশ্যই আরও একবার বলছি, এজেন্ট পাস ইস্যু করার ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন, কারণ এটার সাথে ওইটা কিন্তু রিলেটেড। তাহলে সামগ্রিক বিষয়টা আপনাদের বুঝতে আরও পরিষ্কার হবে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।